ঘর কিংবা অফিস সাজাতে শোভা পায় নানান ধরনের আসবাবপত্র। নান্দনিক নকশা আর দামে সাশ্রয়ী হবার কারণে আসবাবপত্রের শিল্পে কাঠের বিকল্প কৃত্রিম কাঠ অর্থাৎ এমডিএফ বোর্ডের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আগে এই কৃত্রিম কাঠ বিদেশ থেকে আমদানি করা হলেও এখন দেশেই তৈরি হচ্ছে নানান ধরনের বোর্ড। মালয়েশিয়ানের বিকল্পই এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। এখন ইম্পোর্ট টোটালি বাইরের মাল বন্ধ, এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। প্রাকৃতিক কাঠের ব্যবহার যেমন দিনকে দিন কমেছে, ঠিক তেমনি কমে গেছে হাতে বার্নিশ করার রীতিও। এখন চলছে স্প্রে মেশিনে বার্নিশ। এই শিল্পের কারিগররা এর নাম দিয়েছে ল্যাকার। হার্ডিনার, সিলার আর থিনার সহ নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকেন এই শিল্পের কারিগরেরা। মুহূর্তেই চকচকে আর ঝকঝকে হয়ে ওঠে আসবাবপত্র। দেশে আসবাবপত্রের বাজার প্রায় ৭,০০০ কোটি টাকার, আর শুধু এই কেমিক্যালের বাজার প্রায় ৩০০ কোটির। তবে নিম্নমানের কেমিক্যাল দখল করে আছে বাজারের ৬০%। এমন নিম্নমানের কেমিক্যাল ব্যবহার নিয়ে শঙ্কায় পড়েছে নামি দামি ব্র্যান্ডের কোম্পানিগুলো। চায়না বা আরও লোকাল কিছু আছে, তো এগুলোর কোয়ালিটি আমাদের সাথে ম্যাচ করে না, যার কারণে ওই প্রোডাক্টগুলো লংজিবিলিটি, ল্যাকারের লংজিবিলিটি অনেক কম থাকে এবং কোয়ালিটি দিন দিন অল্প দিনের মধ্যে ওর ফিনিশিংটা খারাপ হয়ে যায়। মূলত পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকি, এই দুটি বিষয়কে মাথায় রেখে মাঠে নেমেছিল টিম 360 ডিগ্রি। কিন্তু এই অনুসন্ধান শেষ পর্যন্ত আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে উঠে আসে বেশ কিছু অপ্রিয় সত্য। বেরিয়ে আসে এই শিল্পের নানান ফাঁকফোকর, যেখানে আমরা দেখতে পাই একদিকে ঠকছে ভোক্তা, অন্যদিকে সরকার। নামকাওয়াস্তে দোকানগুলো পরিবেশের কোনো তোয়াক্কাই করছে না, অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। এমনকি কারো কারো বিরুদ্ধে উঠছে অর্থ পাচারের অভিযোগ। আমরা অভিযুক্ত সব প্রতিষ্ঠানেই গিয়েছিলাম, তাদেরকে এনেছি ক্যামেরার সামনে। তবে শুরুতেই আমরা নজর দিয়েছিলাম এই শিল্পের সাথে জড়িত কারিগরদের ওপর। নাভানা ফার্নিচারের কারখানা এটি। মুখে মাস্ক আর খুব বড় পরিসরে নিয়ম মেনেই কাজ করছেন এখানকার কারিগররা। কাঠের বিভিন্ন নকশা তৈরি করার পর এসব আসবাবপত্র চলে যায় ল্যাকার অর্থাৎ রং করার জন্যে। এভাবে বেশ কয়েকটি ধাপে ল্যাকার করার পর প্রস্তুত করা হয় এই কোম্পানির আসবাবপত্র। কারখানার উৎপাদক শাখার সহকারী ব্যবস্থাপক রওশন জামিল সরকারের কাছ থেকে জানা যাক এই কেমিক্যাল এবং এর ব্যবহার সম্পর্কে। লোকাল বারের খারাপ কোয়ালিটির ল্যাকার ইউজ করি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা আরও বেশি বাড়বে। ওর শুধু যারা কাজ করে তাদের না, ওর পারিপার্শ্বিক যারা থাকবে, যারা ওর আশেপাশে হাঁটাচলা করবে, তাদের প্রত্যেকেরই স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। নাভানা ফার্নিচারের এই কর্মকর্তা যেসব কেমিক্যালের কথা বলছেন তার মধ্যে হার্ডিনার, সিলার ও থিনার অন্যতম। এই ৩ শ্রেণীর কেমিক্যালের কাঁচামালের সংখ্যা ২০টিরও বেশি। এসব কেমিক্যালের বাজার প্রতি বছর প্রায় ৬০০ কোটি টাকার উপর। ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। কেমিক্যালের বিভিন্ন দিক নিয়ে গবেষণা আছে তার কাছে জানতে চাই এসব কেমিক্যাল নিয়ে যারা কাজ করেন তাদের কি কি ক্ষতি হতে পারে। স্বাস্থ্য নিশ্চিত করে যদি ইউজ করা যায় সেক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর হয় না। তবে কোনো কোনো কেমিক্যালস আছে যেটা আমরা থিকার বলি, সেগুলো যদি লম্বা সময় ইউজ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো অ্যাজমা অথবা শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের কারণ হতে পারে। তাছাড়াও বিভিন্ন অর্গানিক সলভেন্ট, ভোলাটাইল অর্গানিক সলভেন্ট যদি বেশি ব্যবহৃত হয় অনেক সময় এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনফেক্টেড করতে পারে। তার মানে স্বাস্থ্যবিধি না মেনে কাজ করলে শ্রমিকদের শারীরিক সমস্যা হতে পারে।
এবার আমরা এই শিল্পের খোলা বাজারে যেতে চাই, যে বাজার দখল করে আছে এই শিল্পের প্রায় 60%। খোলা বাজারের একটা বড় অংশ গড়ে উঠেছে রাজধানীর বাড্ডা এলাকায়। রাজধানীর উত্তর বাড্ডায় টিম 360 ডিগ্রি। অলিতে গলিতে প্রায় প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে আসবাব শিল্প। উপরে বাসাবাড়ি আর নিচে কারখানা। একটি ভবনের নিচেই সন্ধান মিলল 3টি কারখানার। একটি কারখানায় ঢুকতেই চোখে পড়ল বেশ কিছু শিশু শ্রমিক, কারো বয়স 8, কারো বা 10 বছর। আর এই কারখানায় দেখা গেল একজন শিশু শ্রমিক ল্যাকার করার জন্য কেমিক্যাল মেশাচ্ছে কোনো মাপজোক ছাড়াই। আর স্প্রে করা হচ্ছে ছোট্ট একটা খুপড়ি ঘরের মধ্যে। স্বাস্থ্য নিরাপত্তার কোনো বালাই নেই এখানে। একই ভবনে আরও একটি কারখানায় ঢোকা যাক। এই শ্রমিকের নাম শরীফ হোসেন। বয়স 22 বছর হলেও কাজ করছেন 8 বছর ধরে। এমন পরিবেশে কাজ করে এখন প্রায় অসুস্থ থাকেন শরীফ। বাঁচতে হইলে ময়লার কাম করতে হইব। গ্যাসে কি অবস্থা? গ্যাস বেশি বাইরে যায়, খাওয়া দাওয়া রুচি কমা যায়, এই আর কি। সমস্যা হয় তাই না? হ্যাঁ, এগুলা সমস্যা। ডাক্তার দেখাইছি কুমিল্লা। কি বলে ডাক্তার? ডাক্তার বলে গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইতে হইব সবসময় রেগুলার। আপনি কি জানেন যে ডাক্তার এই কাজ করেন আপনি? হ্যাঁ বলছি, এই কাম তো ডাক্তারে কই ফানি ছাড়া কাম কই। ডাক্তারে বললে ডাক্তার কি আর না আইসে আয়াতে দেখে না। আর এই শ্রমিকের নাম তোফায়েল। এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। বয়স 18 হলেও এই কারখানায় কাজ করছেন 3 বছর হলো। তোফায়েলের কাজ মেশিনে স্প্রের মাধ্যমে আসবাবগুলোকে চকচকে করে তোলা, কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল নেই তার। আপনি তো মাস্ক ব্যবহার করেন, কিভাবে করলেন? করলাম আর কি, এরকম ওই ভিতরে গেছে করছি, অনেক কষ্ট হয়েছে আর কি। কষ্ট হয়েছে না? জি জি। শ্বাসকষ্ট হয় না? হ্যাঁ হয়তো। খাওয়া দাওয়া করতে পারেন? করতে পারি কম আর কি, বুঝলেন না, এরকম মহিলার কাম করলে খাওয়া দাওয়া করানো যায় ঠিক মতো। তোফায়েল আর শরীফের এমন অসুস্থতার অন্যতম কারণই হলো স্বাস্থ্যবিধি না মেনে কাজ করা। পাশাপাশি নিম্নমানের কেমিক্যাল ব্যবহার তো আছেই। এখন প্রশ্ন হলো, কারা আমদানি করছে এমন নিম্নমানের ফার্নিচার ল্যাকারের কেমিক্যাল? অনুসন্ধানে নেমে আমরা খুঁজে পাই বেশ কিছু প্রতিষ্ঠানের নাম। খুঁজে পাই ভ্যাট ফাঁকি সহ এসব নিম্নমানের কেমিক্যাল আমদানি করার তথ্য। এখন যে বন্দর দিয়ে এগুলো আসে, সেই বন্দর অর্থাৎ চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়া যায়। চট্টগ্রামের কাস্টমস হাউস। বাংলাদেশে যত কেমিক্যাল আসে তার একটা বড় অংশ আসে চট্টগ্রামের এই বন্দর দিয়ে। যাচাই বাছাই শেষে পণ্য খালাসের অনুমতি দেয়া হয় এই ভবন থেকেই। কেমিক্যাল আমদানিকারকদের সব তথ্য আছে এখানে, আর এখান থেকেই আমরা বেশ কিছু নথি সংগ্রহ করি। নথিতে দেখা যাচ্ছে জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ইন্টারকোটিং ও বার্জার সহ শতাধিক কোম্পানি এসব কেমিক্যাল বিদেশ থেকে আমদানি করে। তার মানে দিনকে দিন বড় হচ্ছে এই ফার্নিচার ল্যাকারের বাজার। আজ থেকে 10 বছর আগে যা হয়েছিল তার চেয়ে অনেক বেশি হচ্ছে, এবং দিন দিন এটা আরও অনেক উপরে যাবে। ফার্নিচার ল্যাকারের 40% কেমিক্যাল আমদানি করে জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি মূলত ইতালিয়ান সেরেল্যাক কোম্পানির প্রতিনিধি। ইতালি থেকে যত কেমিক্যাল ভারত উপমহাদেশে আসে তা এই জাট হোল্ডিংসের মাধ্যমেই আসে। ভারত উপমহাদেশে এর কার্যালয় শ্রীলঙ্কায়, আর বাংলাদেশের পার্টনার জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। 30% কাঁচামাল আমদানি করে ইন্টারকোটিং ও বার্জার পেইন্টস। বার্জার আমদানি করা কাঁচামালের সংমিশ্রণে পণ্য উৎপাদন শেষে
বাজারজাত করে, কিন্তু ইন্টারকোটিংয়ের কোনো উৎপাদন কারখানার সন্ধান পাওয়া যায়নি, মেলেনি জাট হোল্ডিংসের কারখানার সন্ধানও। এছাড়াও পাইকারি বাজার ঘুরে দেখা যায় আরও শতাধিক ছোট ছোট প্রতিষ্ঠান এসব কেমিক্যাল আমদানি করছে। টিম 360 ডিগ্রি রাজধানীর উত্তর বাড্ডায় কম দামে ফার্নিচার তৈরির শতাধিক কারখানা আছে এই এলাকায়। কারখানার আশপাশে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ফার্নিচার লেকারের খুচরা বাজার। আপনারা নিজেরা নিয়ে আসেন? না না, আমরা নিজেরা নেই। তাহলে কারা নিয়ে আসে? এটা আছে আপনার ইম্পোর্টার আছে, হেরা না এটা। ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের কাগজ আছে আপনার কাছে? না, আমার কাছে নাই এটা। তো যারা দেয় তাদের কাগজ নাই? আপনার যদি কাগজ না থাকে তাহলে কিভাবে আপনার দোকানে আসবে? হচ্ছিল আপনার পাইকারি কিনে আরেক জায়গা থেকে। আমরা আরও একটি দোকানে যাই। বিভিন্ন নামি দামি ব্র্যান্ড ছাড়াও নিম্নমানের কেমিক্যালে ভরা রয়েছে এসব দোকান। এমনকি কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা কোনো কিছুই উল্লেখ নেই এসব পণ্যে। এটা মনে হয় যে চায়না, মানে এটা নর্মালটা, মানে ওইটা ছিল ভালোটা। মানে এটার কোনো কোম্পানির নাম ঠিকানা নাই কেন? তা তো আমি জানি না। এটা যারা ইম্পোর্ট করে, যারা বানায়, এরা বলতে পারে। আমরা তো এগুলো ইম্পোর্টারের নামও তো থাকবে। এটা বলতে পারবো না। ধরেন এর মধ্যে একটা বোমা দিল, এখন আপনি কাকে বলবেন? এই যে এখানে লেখা আছে যে এটা কি লেখা আছে, এটা কি আমি এটা বুঝি কি না। লেখা আছে দেখেন তো, আপনি বলেন তো। এটা কি লেখা আমি আছে? বুঝি না যে এটা কি, আমি বুঝি না। ফাজ না কি ঠিকানা থাকবে না একটা? ঠিকানা দেওয়া থাকবে না? থাকবে তো, ঠিকানা তো থাকবে। ঠিকানা তো নাই। বলতে পারবো না। এই বিক্রেতা জানেন না এই পণ্য কোন আমদানিকারক কত টাকায় আমদানি করেছেন। এমনকি পণ্যের মান ভালো নাকি খারাপ সেটাও তিনি জানেন না। তবে বাস্তবতা হলো কম দামি ফার্নিচারের জন্য কম দামি কেমিক্যাল বিক্রি হচ্ছে দেদারসে, হোক না সেটা স্বাস্থ্যসম্মত কিংবা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবার আমরা আরেকটি ফাঁকিবাজির ওপর থেকে পর্দা সরাতে চাই। আমরা দেখতে চাই এসব কেমিক্যাল আমদানির আড়ালে কিভাবে কোম্পানিগুলো সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। দেখব এবং দেখাবো একটা বিরতির পর। বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে হলে কাস্টমসকে জানাতে হয় সে পণ্য আসলে কত টাকা দিয়ে কেনা হয়েছে। তার উপর ভিত্তি করেই শুল্ক বিভাগ কর আর ভ্যাট আদায় করে থাকে। আমদানিকারকরা কখনো কখনো ভ্যাট আর কর ফাঁকি দিতে গিয়ে পণ্যের দাম কম দেখিয়ে থাকেন। আবার কেউ কেউ কাঁচামাল ঘোষণা দিয়ে পণ্য নিয়ে আসেন। তবে সেক্ষেত্রে দেশের কারখানায় এসব কাঁচামাল প্রক্রিয়াজাত হয়ে বিক্রি হবার কথা, কিন্তু সেটা না হয়ে কাঁচামাল সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে ফিনিশড গুডস হিসেবে। আর এই ফাঁকফোকর খুঁজে বের করতে আমরা হাজির হই উত্তর বাড্ডার পাইকারি আর খুচরা বাজারে। রাজধানীর উত্তর বাড্ডার কেমিক্যালের পাইকারি বাজারে টিম 360 ডিগ্রি। বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেল ইন্টারকোটিং নামের প্রতিষ্ঠানটি যে পণ্য কাঁচামাল হিসেবে আমদানি করছে সেসব বিক্রি হচ্ছে ফিনিশড গুডস হিসেবে। এটা দিয়ে আরেকটা কেমিক্যাল তৈরি করার কথা, এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। এটা তো আয়না বিক্রি করি আমরা। তার মানে এটা কেন হচ্ছে জানতে হবে, আর জানতে হবে ইন্টারকোটিং কর্তৃপক্ষের কাছে। আমরা সেখানে যাব, তবে তার আগে আরো কিছু ফাঁকফোকর খুঁজে বের করা যাক। এই এলাকার অন্তত 10টি খুচরা এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। এর কোনোটিতেই নিয়ম অনুযায়ী পণ্যের লেভেলে মূল্য তালিকা লেখা নেই। তবে একমাত্র কোম্পানি হিসেবে বার্জারের লেভেলে মূল্য তালিকা দেখা যাওয়ায় আমরা হাজির হই বার্জারের উত্তরা কার্যালয়ে। কথা বলি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ভ্যাটের প্রধান মোহাম্মদ আব্দুস সবুর খানের সাথে। গভর্নমেন্টের ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট বলে, সেটা মূসক 4.3, সেটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিক্লারেশন দিয়ে থাকি এবং প্রোডাক্টের গায়ে যে এমআরপিটা দিয়ে থাকে সেই প্রোডাক্টটা আমরা 4.3-তে ঘোষণা দিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা কস্ট এবং যে ভ্যালুয়েশন আছে 4.3, প্রত্যেকটা জিনিস আমাদের চলে আসে। আর এখানে যারা
নন কমপ্লায়েন্স কোম্পানি অথবা অন্যভাবে যারা আনছে এই সেম প্রোডাক্টটুকু অথবা তার র মেটেরিয়ালগুলো আনছে, তারা কিন্তু এই ধরনের মূল্য ঘোষণা দিয়ে থাকে না। অর্থাৎ মূল্য ঘোষণা না দেবার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমরা আবারও সেই উত্তর বাড্ডার পাইকারি ও খুচরা বাজারে। এবার আমরা আরো 10টি প্রতিষ্ঠানে যেতে চাই। পদ্মা নামের এই প্রতিষ্ঠানটি আসলে ইন্টারকোটিংয়ের একজন ডিলার। পণ্যের গায়ে মূল্য লেখা না থাকলেও তাদের নিজেদের জন্য একটি মূল্য তালিকা আছে। সেই মূল্যে পণ্য বিক্রি করলে একটা কমিশন পান এই ব্যবসায়ীরা। আমাদের মার্জিন খুব কম। মার্কেটে লাভ 1% লাভ করাই অনেক টাফ হয়ে যায়। 1% লাভ করা টাফ হয়ে যায়। তার মানে 1 থেকে 2 ভাগের বেশি লাভ থাকে না। তাদের কাছে যে মূল্য তালিকা আছে সেই তালিকা নিয়ে আমরা হাজির হই ধানমন্ডি ভ্যাট কার্যালয়ে। ইন্টারকোটিংয়ের মূল্য ঘোষণা দেবার কথা এখানেই, অর্থাৎ বাজারে যে দরে পণ্যটি বিক্রি হবে সেই দরটি এখানে জানাতে হবে এবং তার উপরেই ভ্যাট দিতে হবে প্রতিষ্ঠানটিকে। ভ্যাট অফিসে কেউ আনুষ্ঠানিকভাবে কথা না বললেও একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। এখানে যে মূল্য ঘোষণা করা আছে তার সাথে বাজার মূল্যের পার্থক্য অনেক। চট্টগ্রাম কাস্টমস থেকে আমরা যে নথি সংগ্রহ করেছিলাম সেটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে কর ভ্যাট দেবার পর অ্যালকেড ডিজাইনের দাম পড়েছে লিটারে ৬৮ টাকা। সেটি বিক্রির সর্বোচ্চ মূল্য দেখানো হচ্ছে ১৩৫ টাকা। এবার উত্তর বাড্ডার পাইকারি ও খুচরা বাজারে গিয়ে জানা যাক এই ব্যবসায়ী সর্বোচ্চ কত টাকায় এই পণ্য বিক্রি করছেন। লিটার ৩০০ টাকা আছে, ২৫০ টাকা আছে। মানে এটা কত? এটা এই ৩৫০ টাকা। ৩৫০ টাকা। তার মানে ৩৫০ টাকায় এটি বিক্রি হলেও ভ্যাট অফিসকে হিসেবটা দেয়া হচ্ছে ১৩৫ টাকা। আমরা আরো বেশ কিছু খুচরা বাজারে গিয়ে দর দামটা দেখতে চাই। এই ব্যবসায়ী তো দামের পার্থক্যটা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন। এত কম বাহিরে, দেশের বাইরে আমাদের এটা আসলে বুঝতে পারি না, এত কম কিভাবে আপনি যেটা দেখাইতেছেন, আর এটা অবিশ্বাসযোগ্য, এটা আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই। এই ব্যবসায়ীরাও দামে ফারাক দেখে হতভম্ব। এটা কত পড়ছে? 80 মানে 85 ধরেন 90 85 টাকা লিটার পড়ছে। আমরা বিক্রি করি আর কি দরটা 360 টাকা 350 টাকা আমরা বিক্রি করি। 360 টাকা 350 টাকা আপনারা বিক্রি করেন। ধরেন আপনারা কিনেন 200 টাকা দিয়ে। না না, আমরা এত কিনি না, এত কম কিনি না। এরা একটা কমিশন পায় শুধু। আমরা কিনি হচ্ছিল আপনার, আমাদের কিনা পড়ে 340 45 টাকা কিনা পড়ে আমাদের লিটার। এরপর আবার ক্যারেন্ট খরচ ধরেন 300 টাকা দিয়ে কিনেন। আমি ধরেন 300 তো পড়ে না, তার কমুকে 350 টাকার মতো কিনা পড়তেছে আমাদের। তো আনতেছে মাত্র 100 টাকার কম দিয়ে। কিভাবে সম্ভব এটা? কাস্টমস ভ্যাট অফিসের সাথে বাজার মূল্যের পার্থক্যের বিষয়টি ভালোভাবে বুঝতে আমরা হাজির হই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক এই সদস্যর কাছে। প্রথমেই জানতে চাই কাঁচামাল ঘোষণা দিয়ে আনা পণ্য সরাসরি বিক্রি করতে পারবে কিনা। আমার কারখানার নামে র ম্যাটেরিয়াল বলে আনলাম, র ম্যাটেরিয়াল মানে ডিউটি হয়তো কম, কিংবা একটু তুলনামূলকভাবে সস্তা, কম ডিউটিও থাকতে পারে, সেটা ওইভাবে বিক্রি করা, তার মানে তার যা প্রয়োজন তার চেয়ে বেশি আনছে, অথবা তার ফ্যাক্টরিতে অত লাগে না, এক্ষেত্রে এটাও একটি অপরাধ, এটা একটি মিথ্যা ঘোষণা। এবার স্থানীয় ভ্যাট কার্যালয়ে মূল্য ঘোষণা আর বাজার দরের পার্থক্যর বিষয়টি তুলে ধরা হলো তার সামনে। এটা অস্বাভাবিক মনে হয় নিঃসন্দেহে। তাহলে কয়েকটা অপরাধ হয়েছে: মিথ্যা ঘোষণা, সরকারি কর ফাঁকি এবং মূল্য বৈদেশিক মুদ্রা মানে মুদ্রা পাচারের প্রচেষ্টা। সিআইসি যেটাকে বলা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, তারা কখনো কখনো দেখে থাকেন, আমি জানি না এটার ব্যাপারে কী অবস্থা করবেন। এইটাও কিন্তু দেখা দরকার এরকম হলে, বা এই জাতীয় যা আছে। অর্থাৎ স্থানীয়
ভ্যাট কর্মকর্তা ছাড়াও এসব ভ্যাট ফাঁকির তদন্ত করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। তার কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি এবার এনবিআরে। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও এখান থেকে জানা যায় মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নথি তলব করেছে সিআইসি। একই সাথে কয়েকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। এর মধ্যে জাট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, ইন্টারকোটিং কোম্পানি লিমিটেড, ইউনাইটেড কর্পোরেশন, রেইনলেক, নাফিসা ট্রেডিং সহ বেশ কয়েকটি কোম্পানির নাম রয়েছে। টিম 360 ডিগ্রি এই সবগুলো প্রতিষ্ঠানে যেতে চায়, জানতে চায় মিথ্যা ঘোষণা দিয়ে ভ্যাট ফাঁকি দেবার কারণটা কি। আমরা প্রথমেই হাজির হই মেরুল বাড্ডার নাফিসা ট্রেডিংয়ে। দেখা পেয়ে যাই প্রতিষ্ঠানের মালিকের। প্রশ্ন ছিল সিআইসি নথি তলব করেছে কেন। ওনারা বকেয়া বেড একটা দাবি করতেছে, যে একটা দাবি দিয়ে আমরা অপত্তি নিয়ে আনি। বকেয়া বেড কাপে বেড ফাঁকির জন্য বলতেছে না, আমরা ফাঁকিও না, আমরা বেড তো দিয়ে আসছি। এখন ওনাদের বক্তব্য হচ্ছে আমরা মার্কেটে উর্দু মূল্যে মাল বিক্রি করছি, একটা তাদের বক্তব্য। আসলে আমরা কিন্তু উর্দু মূল্য কি বিক্রি করা এতই সোজা, এরা বলে। এখন আমরা একটা দেখা গেছে আমার একটা ইয়া পাইছে, আমার বিল পাইছে, তার তো নিচে বিল, তো মিল নিয়ে দেখছে যে একটা পণ্যের দাম এক জায়গায় দেখছে 160 টাকা, আর এক জায়গায় দেখছে 120 টাকা, আর এক জায়গায় দেখছে 220 টাকা, একই পণ্য। এখানে কারণটা কি জানেন? এক জায়গায় হইছে নেট রেট দিছি, আর এক জায়গায় হইছে ডিসকাউন্ট দেইনি, আমরা 30% 35% মতো ডিসকাউন্ট দিই। এখন এই যে ডিফারেন্সটা, এটা কি তাহলে বোঝার সম্ভব? তার মানে বাজারে মূল্য তালিকার হেরফেরের কারণেই জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। এবার যাওয়া যাক রাজধানীর মিরপুরে কাজীপাড়ার রেইনলেক প্রতিষ্ঠানে। মালিককে পাওয়া না গেলেও দেখা মেলে প্রতিষ্ঠানের কর্মচারীর। তিনি ঠিকঠাক কিছু বলতে পারছেন না। আমরা মোবাইল টেলিফোনে কথা বলি প্রতিষ্ঠানের মালিক হাসানের সাথে। সিআইসি কিন্তু ধরে হচ্ছে ভ্যাট ফাঁকি দিলে, সিআইসি কিন্তু এমনি ধরে না। না, সেই জন্যই তো দেওয়া হয়েছে, যে ভ্যাট কম দেওয়া হয়েছে বিধায় তারা আমাদের কাছে আসছে, বলছে যে আপনাদের ভ্যাট কম দেওয়া হয়েছে, এই ভ্যাটটা আপনারা জমা দেন। তো ওনারা আমাদের যেটা বলছে আমরা ওটা জমা দিই। এবার ইন্টারকোটিং কোম্পানি লিমিটেডের ঠিকানা ধরে আমরা খুঁজতে থাকি প্রতিষ্ঠানটির কার্যালয়। ধানমন্ডির সার্কুলার রোডের এই বাসাতেই প্রতিষ্ঠানটির থাকার কথা। এখানে কোনো আছে, মানে অফিস আছে? অফিস নাই? আপনি কতদিন ধরে আছেন এখানে? 2 বছর। কোনো অফিস দেখেন নাই? নিরাপত্তা প্রহরীর কথায় বোঝা যাচ্ছে এই ভবনে কোনো প্রতিষ্ঠানই নেই। আমরা মোবাইল টেলিফোনে কথা বলি বাড়ির কেয়ারটেকার ফরিদের সাথে। একটা কোম্পানির ঠিকানা দেওয়া আছে আপনার বাসার 51 সার্কুলার রোড। কোম্পানিটার নাম বলেন একটু। ইন্টারকোটিং। জি জি জি, আমাদের এখানে আসলে মূলত আগে ছিলেন, তো এখন স্যার এখান থেকে চলে গেছে। চলে গেছেন না? হ্যাঁ, এখান থেকে চলে গেছেন, তবে ওনার অ্যাড্রেসটা মনে হয় এখনো চেঞ্জ করে নাই আর কি। অ্যাড্রেস চেঞ্জ করে নাই না? এটা কত বছর আগে ছিল? তা তো গেছে মনে হয় যে 3 বছর 4 বছর তো হবেই। 3-4 বছর আগে চলে গেলেও এখন পর্যন্ত এই ঠিকানা ব্যবহার করে পণ্য আমদানি করেছে ইন্টারকোটিং কোম্পানি লিমিটেড। আমরা এবার কেএলএস লজিস্টিক্স নামের প্রতিষ্ঠানটির খোঁজে ধানমন্ডির এই বাড়িতে। কিন্তু এটিও তো দেখছি একটি আবাসিক ভবন। কোম্পানির ঠিকানা দেয়া আছে 10-এর এ, কিন্তু এখানে কি কোনো কোম্পানি আছে? তাহলে এই 10 তলায় কি কোনো অফিস নাই? না, 10 তলায় এটা ফ্ল্যাট বাসা। ফ্ল্যাট বাসা? হ্যাঁ। এখানে বাসা কে থাকে? মালিক নাম কি? আশরাফুল ইসলাম।
এই আশরাফুল ইসলাম তো ইন্টার কোটিং কোম্পানি লিমিটেডেরও মালিক। তাহলে কি তিনি দুটি প্রতিষ্ঠান চালাচ্ছেন ভিন্ন ভিন্ন ঠিকানায়? ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে আমরা এবার খুঁজতে থাকি ইউনাইটেড কর্পোরেশনের কার্যালয়। ধানমন্ডির এই ভবনেই এটির কার্যালয়। একই, এ তো দেখছি ইন্টার কোটিং কোম্পানি লিমিটেডের কার্যালয়। তাহলে কি আশরাফুল ইসলামের ভিন্ন ভিন্ন ঠিকানায় তিনটি প্রতিষ্ঠান? জানতে হবে তার কাছ থেকেই। কিন্তু তিনি অফিসে নেই, কথা হয় ম্যানেজারের সাথে। আমার একটা মানে বকেয়া ভ্যাট ছিল, আমার একটা পেমেন্ট যাচ্ছে, মানে জরিমানা করছে। হ্যাঁ, বকেয়া ভ্যাট ছিল, আমার এটা একটা ইয়ে যাচ্ছে। জানতে চাই 350 টাকার পণ্য ভ্যাট অফিসে 135 টাকা দেখাচ্ছে কেন? ডকুমেন্টে অনেক রকম দেখা যায়, কিন্তু বাস্তবে এই যে আপনার ভ্যাট অফিসে যান, ভ্যাট অফিসে বলবো যে ওনাকে 135 টাকা দিচ্ছি না। হ্যাঁ, ভ্যাট অফিসে যান, ভ্যাট অফিসে 135 টাকা তারা বলবে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা তারা যে কি পরিমাণ এর এগেইনস্টে আরো ব্যয় আছে এটা তারাও জানে, বুঝছেন? প্রোডাক্ট থেকে মাল নিয়ে আসে, এটা দেখতেছেন এটা, কিন্তু দেখেন যে আসলে সবকিছু সিস্টেমে কোনো ঠিক নাই। সিস্টেম কোন জায়গাতে বলো? সিস্টেমে এখানে অনেক কম বেশি গলত সবারই থাকে। হ্যাঁ, গভর্নমেন্ট অফিসে অনেক গলত থাকে। এটা কি আপনাদের প্রতিষ্ঠান? হ্যাঁ, এটাও আমাদের। ভিন্ন নাম কেন? মানে কয়টা প্রতিষ্ঠান আছে আপনাদের? না, এটা আসলে আমাদের এই যে যেটা দেখছেন ইন্টার কোটিং, আমাদের মেন হচ্ছে ইন্টার কোটিং। আর এগুলো আর কি একটা ইম্পোর্ট করতে গেলে ওই অনেক সময় একটাতে লিমিট ব্যাপার থাকে, যে একটাতে এত লিমিটের বেশি করা যায় না, এই কারণে একই মালিক। ম্যানেজার সাহেবের সরল স্বীকারোক্তি, একটি প্রতিষ্ঠান যে পরিমাণ কেমিক্যাল আনতে পারে তার থেকে 3 গুণ বেশি আনতে তিনটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্ম দিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আশরাফুল ইসলাম। এতে করে কাস্টমসের চোখ ফাঁকি দেওয়াটাও সহজ হয়। এবার আমাদের যেতে হবে জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কার্যালয়। যাব, তবে আরও একটা বিরতির পর। বলছিলাম জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে আমরা যাব, কারণ অনুসন্ধানের তথ্য বলছে মিথ্যা ঘোষণা, মূল্যের হেরফের এবং ভ্যাট ফাঁকির অভিযোগে এই কোম্পানিটির নথি তলব করেছিল জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC। এখন সাংবাদিকতার নীতিমালা মেনেই আমরা প্রতিষ্ঠানটির বক্তব্য জানতে চাই। আমরা জানতে চাই কেন তাদের নথি তলব করা হয়েছিল। আমরা আবারও উত্তর বাড্ডার সেই পাইকারি বাজারে। সবগুলো দোকানে জাট হোল্ডিংসের পণ্য পাওয়া গেলেও এটি হচ্ছে ডিলারের দোকান। এখানেও মূল্য তালিকা দেখা গেল, কিন্তু আমদানি ও বিক্রয় মূল্যের পার্থক্যটাও সেই ইন্টার কোটিং এর মতো। অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, এটা আমি চাকরি করি, এটা আপনাকে এই রেটেই তো বিক্রি করেন। হ্যাঁ, এটা থাকে এবং কাস্টমারের এটার উপর একটা ডিসকাউন্ট আমরা যে পাই ওটার উপরও কাস্টমারকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি। কত পার্সেন্ট ডিসকাউন্ট দেন? এটা আসলে যে যার মানে সর্বোচ্চ কত দেন? সর্বোচ্চ আমরা যতটুকু দিয়ে থাকি আর কি, মানে 17 পর্যন্ত সর্বোচ্চ আমরা দিয়ে থাকি। 17% দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা পাচ্ছি 20%। মূল্য নির্ধারণে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এই ডিলার। আমরা কথা বলতে চাই আমদানিকারকের সাথে। আক্তার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, মানিকগঞ্জের সিংগাইরে প্রতিষ্ঠানটির ঠিকানায় টিম 360 ডিগ্রি। আমদানির তথ্যে এই ঠিকানা দেয়া থাকলেও এই কর্মকর্তা বলছেন জাট হোল্ডিংসের কিছুই নেই এখানে। জেট হোল্ডিংসটা কি আপনাদেরই? জেট হোল্ডিং আমাদের শাখা। আমাদের শাখা না? এই সিঙ্গেল রোড, সিঙ্গেল রোডে ওই পাশে? সিঙ্গেল যাইতে পারবে। ও আচ্ছা, তাহলে কি এখানে না? না, জেট হোল্ডিং এখানে। তার কথার সূত্র ধরে সিংগাই রোড ধরে হাজির হই তাদের এই প্রতিষ্ঠানে। কথা বলি কর্মকর্তার সাথে। জেট হোল্ডিংস আপনাদের?
এটা হচ্ছে আক্তার ফার্নিচারের সিস্টেম কনসার্ন, বুঝছেন? না এখানে যা কিছু আছে সব হচ্ছে আক্তার ফার্নিচারের। আক্তার ফার্নিচারের। আচ্ছা এইখানে মানে যে এটা কি মানে আপনাদের গোডাউন? হ্যাঁ, এটা শুধু ওয়ার হাউস। এখানে কোনো কিছু মানে অ্যাডমিনিস্ট্রেশন কোনো কিছুই নেই। অ্যাডমিনিস্ট্রেশন অফিসটা কোথায়? আমাদের বাড়িধারা। বাড়িধারা। তুমি দেওয়া যাবে আমার তাহলে আমি ওইখানেই কথা বলবো। হ্যাঁ, হাউস নম্বর 5, রোড নম্বর 8, বাড়িধারা, যে বলো। তার মানে এটিও তাদের কার্যালয় নয়। তার কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি এবার বাড়িধারার এই ভবনে। আরো 1 বছর আগে 5 নম্বর বাড়িতে চলে গেছে। 5 নম্বর বাড়িতে ছিল। হ্যাঁ, 5 নম্বর বাড়িতে ছিল। হ্যাঁ, 5 নম্বর বাড়িতে। এখান থেকেও চলে গেছে বছর খানেক আগে। এবার আর কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না। আক্তার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, তাই আমরা হাজির হলাম গ্রুপের কার্যালয়ে। পাওয়া গেল জাট হোল্ডিংসের বর্তমান ঠিকানা। অবশেষে খুঁজে পাওয়া গেল জাট হোল্ডিংসের কার্যালয়। আমরা মোবাইল টেলিফোনে কথা বলি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাজুল ইসলামের সাথে। সিআইসি কি কাগজ সিজ করেছে মনে হয় আপনাদের বেশ কিছু? হ্যাঁ, সিআইসি সব জায়গায় তো অনেক কিছু হচ্ছে, সেটা তো আর আমি দেখি না। আমাদের এমডি আছেন শ্রীলঙ্কা থেকে, উনি নিজেই এগুলো দেখতেছেন। আপনারা কি এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না? মানে বাংলাদেশের হয়ে আপনারা? আমি আসলে এই ব্যাপারে কিছু, আমাদের বাংলাদেশিরা যারা ওরা পুরো কন্ট্রোল করে, তো আমরা বাংলাদেশিরা এই ব্যাপারে কোনো কিছু ইনফরমেশন নাই আমাদের। তার মানে বাংলাদেশের কোনো কর্মকর্তাই কথা বলতে পারবেন না। সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই ঢাকা উত্তরের ভ্যাট কমিশনারের সাথে, কিন্তু তিনিও আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাইলেন না। বাংলাদেশে কর আদায়ের 3টি প্রধান খাত হল আয়কর, মূল্য সংযোজন কর এবং আমদানি রপ্তানি শুল্ক। জাতীয় রাজস্ব বোর্ডের নিশ্চয়ই অজানা থাকার কথা নয় কোন খাতে কারা কি পরিমাণ এবং কিভাবে রাজস্ব ফাঁকি দিচ্ছে। তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কাছেও নিশ্চয়ই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এসবের নিষ্পত্তি কি শুধুমাত্র বকেয়া ভ্যাট আদায় আর জরিমানা করে সম্ভব? আর এভাবে কি এগুলোকে শৃঙ্খলায় আনা যাবে? মনে রাখা জরুরি, এসব কর ফাঁকির চাপ কিন্তু দিন শেষে গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।